আয়ুষীকে বাঁচাতে এবং নন্দিনীর বিয়ে রক্ষা করার জন্য পরশুরামের কাছে এবার হাত জোর করলো সৎ। হ্যাপি ভার্স 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো নন্দা সবাইকে বলতে থাকে, বিজনলাল প্রথমে আপনার বোনকে খুন করেছে, পরে আপনাকে হত্যা করার চেষ্টা করেছে। এরপর বলরাম বলে, পাঁচু তুমি কিছু বলবে না? তখন বলে, হ্যাঁ বলবো তো, আমি গাছে উঠে সব দেখেছি, পুরো ঘটনাটাই দেখেছি, নিজের চোখে দেখেছি। আদালতে যদি আমাকে ডাকা হয় না, সেখানে গিয়ে আমি সাক্ষী দিব। তখন সৌরভের দিকে আঙ্গুল তুলে অভিযুক্ত দেখে বলে, এই লোকটাই গুলি চালিয়েছে, আমি নিজের চোখে সব দেখেছি। এটা শোনার পর সৌরভ রাগান্বিত হয়ে যায়। তখন পাঁচুকে মারতে যাবে, সামনে বাধা হয়ে দাঁড়ায় পরশুরাম। তখন পরশুরাম ইচ্ছামতোই মারতে থাকে সৌরভ। এরপর দীপালি পরশুরামের সামনে এসে দাঁড়ায়, বলছে, বাবা আমি তোমার কাছে হাত জোর করছি, আজকের দিনে তুমি ওকে মারবে না। আজ একটা পারিবারিক অনুষ্ঠান, আজকের দিনটা অন্তত নষ্ট করবে না। তখন ভূমিকা বলে ওঠে, না না, ওকে শাস্তি পেতেই হবে, তবে এখানে নয়, ওকে জগন্নাথ দেবের রথের সামনে নিয়ে যাও, সেখানে এমন শিক্ষা দাও যেন জীবনে আর কখনো পাপ করার সাহস না পায়। এরপর পরশুরাম বলে, ওকে শাস্তি দিবে, আইন শাস্তি দিবে, আদালত শাস্তি দিবে, কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। আর যদি আমরা নিজেরা বিচার করতে যাই তাহলে সত্যিকারের ন্যায় বিচার হবে না। টিপনা তখন কান্নায় ভেঙে পড়ে, বলছে, বাবা তুমি আমার মেয়েটাকে নিয়ে যেও না, ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। পরশুরাম তখন টিপনার কাছে এসে বলে, আপনার মেয়ে আসলে কি বলতে চাচ্ছে? এতদিন ধরে যে সত্যটা লুকিয়েছিল আর সেটা প্রকাশ পাওয়ার সময় এসেছে। এরপর কেন্দ্রবিন্দুতে চলে আসে কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জিকে তখন পরশুরাম উদ্দেশ্য করে বলে, কান টানলে মাথা আসে, আজ শুধু একজন নয়, পুরো চক্রটাই সামনে চলে আসবে। কর্ণ চ্যাটার্জির নামও এবার প্রকাশ্যে আসবে। কর্ণ তখন সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে বলে, তোমরা আমাকে চিনো না, আমার প্রভাব কতদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেটা তোমাদের কোনো ধারণা নেই। তখন তোটেনি বলে ওঠে, চিনি, খুব ভালো করেই চিনি। রথ যাত্রার দিন আমাদের উপর হামলার চেষ্টা করেছিলেন, কিন্তু মনে রাখবেন, যাকে ঈশ্বর রক্ষা করেন তাকে কেউ শেষ করতে পারে না। পরশুরাম বলে, আর সময় নষ্ট করার দরকার নেই বলরাম, সবাইকেই গ্রেপ্তার করো। এরপর মায়েকে উদ্দেশ্য করে বলে, এদের সবাইকে নিয়ে যাও, ইন্টারোগেশন রুমে নিয়ে যাও, এরপর আইনের নিয়মেই সব হবে। মায়া তখন তার পুলিশ অফিসারকে ডাকতে থাকে, সবাই সিভিল ড্রেসে রয়েছে, সবাই চলে আসে ওইখানে। পরশুরাম তখন বলে, সবাইকে নিয়ে যাও, আর শোনো, চিন্তার কোনো কারণ নেই, কে কোথায় যাচ্ছে সবকিছুর উপর নজর রাখা হচ্ছে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। দাঁড়াও, একজন কিন্তু এখনো বাকি আছে। ত্রিপুর্ণা তখন বলে, কে বাকি আছে? পরশুরাম তখন ত্রিপুর্ণাকে বলে, আপনার মেয়ের ভালোবাসার মানুষ বিজনলাল বাকি রয়েছে। এতদিন আপনার মেয়ে তাকে বাঁচানোর জন্য মুখ বন্ধ করেছিল, কিন্তু আজ সব পর্দা সরে গিয়েছে। জগন্নাথ দেবের কৃপায় সত্য লুকিয়ে থাকলো না। যা শুনে ত্রিপর্ণা এবং আয়ুষী একদম মুখ বন্ধ হয়ে যায়, তাদের মুখের রংটা একদম ফ্যাকাশে হয়ে যায়। এরপর পুলিশ সমস্ত অভিযুক্তদের সেখান থেকে নিয়ে যায়। আর কর্ণ চিৎকার করে বলে, আমাকে তোমরা চিনো না, আমি কাউকেই ছাড়বো না, এর প্রতিশোধ আমি নিবই। কিন্তু তার হুমকিতে কেউ ভয় পায় না, সবাই শুধু বলে, এবার বিচার হবে আইনের পথে। এরপর সবাইকে এক এক করে পুলিশ ফোর্স তাদেরকে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় দীপালির লক্ষ্য করে সত্যজিৎ মুখার্জি একা অন্ধকার ঘরে বসে আছে, তার মুখে একটা গভীর চিন্তার ছাপ। দীপালি ধীরে ধীরে কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এভাবে অন্ধকারে একা বসে আছো কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমাকে বলো। সত্যজিৎ তখন বলে, তুমি বুঝতে পারছো না, মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এত বছরের সম্মান, এত বছরের সম্পত্তি, এত বৈভব, এত সুখ, সব যেন মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছে। চোখের সামনে আমার পরিবারটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। দীপালি তাকে শান্ত করার চেষ্টা করলে সত্যজিৎ তার নিজেকে ধরে রাখতে পারে না। সত্যজিৎ তখন বলে, একটা কাজ করো, জামাইরা তটিনীকে ডেকে আনো, ওদের সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। দীপালি বলে, হ্যাঁ আমি ডেকে আনছি, কিন্তু একটা কথা, ওদের সঙ্গে কোনো রাগ বা অভিমান নিয়ে কথা বলবে না। তখন সত্যজিৎ বলে, ঠিক আছে, আমি ভুল বিচার করব না, তটিনী আমার মেয়ে, আমাদের জীবনযাত্রা আলাদা হতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু সে তো আমারই মেয়ে, আজকে আমাকে একজন বাবার মতোই কথা বলতে হবে। এরপর দীপালি তটিনী এবং পরশুরামকে ডেকে আনে। তটিনী এবং পরশুরাম সেখানে এসে দাঁড়ায়। তটিনী তার বাবার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, বলছে, ডেডি কিছু হয়েছে? তোমাকে এত চিন্তিত কেন লাগছে, কোনো সমস্যা হয়েছে? সত্যজিৎ তখন শান্ত গলায় বলে, সমস্যা তো আছেই, আগে বুঝেছিলাম রথযাত্রার দিন কিছু একটা বড় ঘটনা ঘটবে, অপরাধ হবে, ষড়যন্ত্র হবে, আমাদের পরিবারকে কেন্দ্র করে বড় একটা ঝড় উঠবে, কিন্তু সেই ভয়ঙ্কর যে এতটা হবে সেটা ভাবিনি।
কথা বলতে বলতে সত্যজিতের চোখে জল চলে আসে। আজ অপরাধীরা ধরা পড়েছে, এটা ঠিক। আইন তার কাজ করছে, সেটাও ঠিক। কিন্তু আমার বাড়ির রথযাত্রা অনুষ্ঠানে আজ কলঙ্কিত হয়ে গেল। এতদিনের ঐতিহ্য, এত আনন্দ একটা অপরাধের জন্য ম্লান হয়ে গেল। এরপর তিনি পরশুরামের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে অপরাধীদের ধরার জন্য দোষ দিচ্ছি না। তুমি তোমার দায়িত্ব পালন করেছ। কিন্তু একটা কথা বলো তো, আমার বাড়ির মেয়েটাকে সবার সামনে নিয়ে যাওয়া কি খুব দরকার ছিল? পরশুরাম তখন বলে, ড্যাডি, আমি আমার কর্তব্য করেছি। আইনের চোখে সবাই সমান। অপরাধের তদন্তে কাউকে ছাড় দেওয়া যায় না। যা শুনে সত্যজিৎ আর তার নিজের কষ্ট লুকিয়ে রাখতে পারে না। সে বলে, তুমি কি একবার ভেবে দেখেছ আয়ুষের ভবিষ্যতের কথা? ওর বাবা বহুদিন ধরে নিখোঁজ। ওর মাথার উপর এমনিতেই কেউ নেই। এখন যদি ওকে সবার সামনে আদালতে নিয়ে যাওয়া হয়, ক্যামেরা, সংবাদ মাধ্যম, মানুষের প্রশ্ন, এসব পরেও কেউ বাঁচবে? সমাজ ওকে কীভাবে গ্রহণ করবে? শুধু আয়ুষই নেই, আরাধা, কবির, এবারে প্রত্যেকটা মানুষ আজ ভেঙে পড়েছে। আমার পরিবার আজ যে অশান্তি নেমে এসেছে তার শব্দ কি তুমি শুনতে পাচ্ছ না? তটিনী বাবার হাত ধরে বলতে চায়, ড্যাডি, আমার কথাটা একবার শোনো। সত্যজিৎ তাকে থামিয়ে দেয়, বলছে, না, আজ আমাকে বলতে দাও। তোমরা নিজেদের ছোট্ট সংসারে খুব সুখে আছো, সেটা দেখে আমি বেশ খুশি। কিন্তু এই বিশাল পরিবারটার দায়িত্ব আমার। আমি প্রতিদিন এই পরিবারের প্রতিটা মানুষের কষ্ট দেখি। পরশুরামের কাছে হাত জোর করে সত্যজিৎ বলছে, আমি তোমার কাছে একটা অনুরোধ করছি। একজন বাবা হিসাবে, একজন বৃদ্ধ মানুষ হিসাবে এই ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে যদি সম্ভব হয় তুমি জোড়া লাগাও। এরপর সত্যজিৎ এমন এক সিদ্ধান্তের কথা জানায় যা শুনে সবাই অবাক হয়ে যায়। কাল আয়ুষকে আদালতে তোলা হবে না, কবিরকেও নিয়ে যাওয়া হবে না, ওরা সবাই বাড়িতেই থাকবে। যা শুনে অবাক হয়ে যায়, বলছে, ড্যাডি, কাল তো আদালতের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সত্যজিৎ তখন বলে, কাল আরেকটা বড় কাজ আছে। কাল নন্দিনীর বিয়ের পাকা কথা বলতে আসবে। ছেলের বাড়ির লোক আসছে। আমি যেন এই বাড়ির আরেকটা মেয়ে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। আমি চাই এই অনুষ্ঠানে প্রত্যেকটা মেয়ে থাকবে। অনেক কষ্ট করে এই সম্বন্ধটা আমি জোগাড় করেছি। আমি চাই না কোনোভাবেই সম্পর্কটা ভেঙে যাক। তটিনী তখন বলে, বাবা, দিদির মত নিয়েছ? সত্যজিৎ তখন বলে, আমি বিশ্বাস করি মানুষের জীবনে সংসার খুব প্রয়োজন। নারী হোক বা পুরুষ হোক, দুজনের একটা পরিবার দরকার। নন্দিনীর জীবনটা নতুন করে শুরু হওয়ার সুযোগ পাওয়া উচিত। আমার বয়স হয়েছে, আমি কন্যাগ্রস্ত পিতা, কতদিন বাঁচব চাই না। আমি শুধু শেষবারের মতো দায়িত্বগুলো শেষ করতে চাই। নন্দিনীর বিয়ে দিয়ে সম্পত্তির ভাগ ঠিক করে আমি নিশ্চিত হতে চাই। কথা বলতে বলতে তার চোখে জল চলে আসে। আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই বিয়েটা ভেঙে দিও না। এই বৃদ্ধ বাবার শেষ ইচ্ছুটুকু পূরণ হতে দাও। তটিনীর চোখে তখন জল চলে আসে। সে বাবার হাত শক্ত করে ধরে। সত্যজিৎ বলে, আমি জানি তুমি অনেক ক্ষমতাবান, কিন্তু সেই ক্ষমতা আজ আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ব্যবহার কেন করছো? কালকের অনুষ্ঠান যেন শান্তিতে হয়। আমার এই শেষ কাজটুকু শেষ করতে আমাকে সাহায্য করো। জামাই, আমি জানি তুমি আইনের মানুষ, তোমার দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। আমি কখনো তোমাকে অন্যায় করতে বলছি না। আমি শুধু একজন বাবা হিসাবে শেষ ইচ্ছুটুকু তোমার কাছে তুলে ধরছি। পরশুরাম তখন বলে, ড্যাডি, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আইনের নিয়ম ভাঙার ক্ষমতা আমার নাই। আমি চাই না কেউ ভাবুক আমি নিজের পরিবারের জন্য আলাদা সুবিধা করে দেখছি। সত্যজিৎ তখন বলে, আমি বিশেষ সুবিধা চাচ্ছি না। আমি শুধু চাই একটা মেয়ের জীবন যেন আরেকবার ভেঙে না যায়। যা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। তটিনী বলে, থাক না বাবা। সত্যজিৎ বলে, কেন থাকবে? নন্দিনীর একটা অতীত আছে। ওর আগে বিয়ে হয়েছিল, ওর স্বামী মারা গিয়েছে। তখন থেকে মেয়েটা শুধু কাজ করেই যাচ্ছে। ওর জীবনে কখনোই ভাবিনি। অনেক কষ্ট করে ওর জন্য এই সম্বন্ধটা আমি নিয়ে এসেছি। আমি চাই না সম্পর্কটা নষ্ট হয়ে যাক। যদি আর সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা বলে তার গলাটা ধরে আসে। আমি একজন কন্যাদায়গ্রস্ত বাবা। আমার জীবনের শেষ দায়িত্বটা শুধু একটা মেয়েকে বিয়ে দেওয়া। তারপর আমি নিশ্চিন্তে সব দায়িত্ব ছেড়ে দিতে পারবো। তটিনা নিজেকে সামলাতে পারে না। সে বাবার হাত ধরে কান্না করতে থাকে। বলছে, ড্যাডি, তুমি এমন কথা বলো না। তুমি কোথাও যাবে না। আমরা সবাই মিলে সব ঠিক করে নিব। এরপর সত্যজিৎ জামাইয়ের দিকে তাকিয়ে শেষ অনুরোধ করে, আমি তোমার কাছে হাত জোর করছি। কাল যেন বাড়িতে কোনো অশান্তি না হয়। নন্দিনীর বিয়ের পাকার কথা অনুষ্ঠানটা যেন শান্তিতে শেষ হয়। তারপর আইনটা নিজের পথে চলুক, আমি কোনো বাধা দিব না। পরশুরাম তখন বলে, আমি কথা দিচ্ছি, যতটা আমার ক্ষমতার মধ্যে আছে আমি পরিবারের সম্মান রক্ষা করব, আবার আইনের মর্যাদাও রক্ষা করব। এরপর সত্যজিৎ বলে, আমি ইতিমধ্যে ছেলের বাড়িতে খবর দিয়েছি, কাল তারা আসবে। তোমরা সবাই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। কোনো রকম উত্তেজনা বা ঝগড়া আমি দেখতে চাই না। আজকে রাতটা তোমরা সবাই শান্তিতে কাটাও। কালকের দিনটা আমাদের পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বাড়ির সম্মান, নন্দিনীর ভবিষ্যৎ এবং আমাদের সম্পর্ক সবকিছু পরীক্ষা হবে আগামীকাল। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় কর্ণ চ্যাটার্জি কি তাহলে সত্যি এত সহজে হার মেনে নিবে?
অভিজিৎ কি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে পারবে? আয়ুষের ভাগ্যে শেষ পর্যন্ত কী অপেক্ষা করছে? তার থেকে বড় প্রশ্ন, নন্দিনী বিয়ের পাকা কথার অনুষ্ঠান কি সত্যি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, নাকি আবারও নতুন কোনো ষড়যন্ত্র পুরো পরিবারকে বিপদের মুখে ঠেলে দিবে? এই সমস্ত প্রশ্ন উত্তর মিলবে আগামী পর্বে। তবে আজকের ঘটনাগুলো একটা শিক্ষা দিয়ে গেল, সত্য যতদিন লুকে থাকুক না কেন একদিন না একদিন তা প্রকাশ পায়। আর যখন সত্য সামনে আসে তখন ক্ষমতা, প্রভাব কিংবা ষড়যন্ত্র কোনোটাই তাকে থামাতে পারে না। ধন্যবাদ সবাইকে।